প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য লেকচার গাইড থেকে আমরা অনুক্রম এবং ধারা অধ্যায়ের যে হচ্ছে রচনামূলক বা দৃশ্যপট নির্ভরের আজকে আমরা প্রথম ক্লাসটা করছি। ইতিপূর্বে আমরা নবদূত গাইড থেকে করে ফেলেছি, প্লাস লেকচারের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করেছি। যারা আগে ভিডিওগুলো দেখোনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এটা দেখো, জামিল সাহেব তার চাকুরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি করে সঞ্চয় করেন। তো এখানে 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো, 3 নম্বর ছিল। আর খ নম্বরে জামিল সাহেব কত বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। তো আমরা প্রথমেই একের খ নম্বরটা সলভ করছি। একের ক। তো এখানে বলা হচ্ছে প্রথম মাসে সঞ্চয় করেন কত, 1000 টাকা। তো প্রথম মাসে সঞ্চয় করেন 1000 টাকা, আর তার পরবর্তী প্রত্যেক মাসে ওই আগের মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করেন। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা বের করি যে দ্বিতীয় মাসে সঞ্চয় করেন, তো এই 1000-এর সাথে আমরা জাস্ট 100 যোগ করে দেব, 100, তাহলে এটা হচ্ছে 1100 টাকা। এইভাবে একটা সঞ্চয়ের আমরা একটা অনুক্রম বা ধারা তৈরি করে নেব। তারপর তৃতীয় মাসে সঞ্চয় করেন ওই 1100 টাকা যেটা ছিল, তার সাথে আবারও আমাদের 100 টাকা যোগ করতে হবে, অর্থাৎ 1200 টাকা। এরকম মোটামুটি 4টা মাস করলেই হবে। চতুর্থ মাসে সঞ্চয় করেন ওই 1200-র সাথে আবারও 100 যোগ হলো, অর্থাৎ 1300 টাকা। এইভাবে প্রত্যেক মাসেই আগের মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করছেন। তাহলে এখন আমরা বলতে পারি যে সঞ্চয়ের ধারা। তো সঞ্চয়ের যে ধারাটা সেটা হচ্ছে প্রথম মাসে ছিল 1000, যেহেতু আমরা ধারা লিখেছি তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে বলবো, প্লাস হচ্ছে 1100, তারপরে হচ্ছে 1200 প্লাস 1300 প্লাস 1200। তো এইভাবে এইখানে এখন দেখো 18তম মাসে কত সঞ্চয় হবে। 18তম মানে কিন্তু 18 নম্বর মাসে, অর্থাৎ এটা এমন না যে মোট 18 মাসে কত সঞ্চয় হবে সেটা কিন্তু না, সেটা হলো সমষ্টি হতো। এখানে দেখো তম বলা আছে, অর্থাৎ 18তম মাসে। এই তম দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের n-তম পদের সূত্রটা ইউজ করতে হবে। তো এখানে দেখো প্রথম পদ এ হচ্ছে 1000, আর যেটা সাধারণ অন্তর বলা হয়, এই যে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, দেখো একই আছে, অর্থাৎ 100। সাধারণ অন্তর এটা হচ্ছে ডি। তো আমরা জাস্ট এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে দেখাবো। 1100 বিয়োগ 1000, তো হচ্ছে 100। তো তারপর আমরা বলবো যে এটি একটি সমান্তর ধারা, এটি সমান্তর ধারা। এখন আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্রটা লিখব। সমান্তর ধারার n-তম পদ, তো এটার যে আমাদের সূত্র ছিল সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এইখান থেকে দেখো এখন আমরা 18তম মাসে সঞ্চয়টা বের করে ফেলবো। 18তম মাসে সঞ্চয়, এখানে এর জায়গায় প্রথম পদ 1000 প্লাস n হচ্ছে 18 মাইনাস 1, আর ডি এর মান হচ্ছে 100। এইটা দেখো ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে, অর্থাৎ এটা 1000 আর এটা বিয়োগ করে হবে 17 গুণন 100, তো এটা হচ্ছে 1700। তো এই 1700 আর 1000 এইটা আমরা যদি যোগ করি তাহলে 2700 টাকা। এই 2700 টাকাই আমাদের ক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এরপর আমরা খ নম্বরটা আসছি। জামিল সাহেব কত বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন। তাহলে এটা দেখো মোট সঞ্চয় দেয়া হয়েছে। তো ওইদিকে যেমন মাসের হিসাব আছে আর এখানে বছরে, তো বছরটা আমরা পরে আসবো। তো এটা হচ্ছে যে যখন এই ধরনের কথা বলে তখন ধরে নিতে হয় যে, মনে করি
হ্যাঁ, এনতম। তো যেহেতু আগের কথাগুলো সব হচ্ছে যে মাসে ছিল, যার কারণে আমরা প্রথমে কিন্তু মাস দিয়ে অঙ্কটা করতে হবে। তো আমাদের ক থেকে আগে সঞ্চয়ের যে ধারাটা ছিল সেটা আমাদের নিয়ে আসতে হবে। ক হতে সঞ্চয়ের ধারা। তো এটা ছিল আমাদের 1000 যোগ 1100 যোগ 1200, তিনটা লিখলেও হবে, ডট ডট ডট। তো দেখো প্রথম পদ এ সমান হচ্ছে 1000, আর সাধারণ অন্তর ডি হচ্ছে 1100 মাইনাস 1000, অর্থাৎ এইটা থেকে এটা মাইনাস করলেও হবে, সাধারণত এই দ্বিতীয় থেকে প্রথম মাইনাস করে দিতে হয়। তো এটা হলো 100। আর যখনই এরকম কথা বলে যে কত বছরে, ধরো এটা মাসেই ধরো আপাতত, কত মাসে মোট এত টাকা সঞ্চয় হবে, তাহলে এটা ধরে নিতে হয় যে মনে করি এনতম মাসে এত টাকা সঞ্চয় হবে। তো ধরি এনতম মাসে, বলতে পারো যে বছর চেয়েছে, কেন মাস দিয়ে করছি, এই সঞ্চয়গুলো যেহেতু মাসের, এই জন্য আমাদের প্রথমে মাস দিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। এনতম মাসে 1,60,000 60,800 টাকা সঞ্চয় হবে, মানে এটা হচ্ছে মোট। তো এটা যদি হয় তাহলে এখানে আমাদের এনতম পদের যে সমষ্টির সূত্র সেটা ইউজ করতে হবে, যেহেতু এটা মোট সঞ্চয়ের পরিমাণ। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব সমান্তর ধারার এন সংখ্যক, এখানে আসলে তম পদটা কথাটা ঠিক হবে না, হ্যাঁ, এন এন মাসে বলবো, বা এন সংখ্যক মাসে। তম মানে কিন্তু একটা বোঝায়। এন এন সংখ্যক, এন সংখ্যক মাসে। তো ওকে, এন সংখ্যক পদের সমষ্টি, এটাকে এস এন দিয়ে প্রকাশ করা হয়। এস এন সমান হচ্ছে এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এই যে এখানে এস এন এর মানটাই কিন্তু আমরা এটা ধরবো যে মোট সঞ্চয় হচ্ছে এটা। তো ওকে, এই জায়গায় আমরা 1,60,800 বসিয়ে দিলাম। তারপরে এন এর মান কিন্তু আমরা জানি না, হ্যাঁ, এনটা থেকে গেল। তারপরে 2 ডট এর মান হচ্ছে 1000 প্লাস এনটা থেকে গেল ইন্টু ডি এর মান হচ্ছে 100। বাস, ওকে। এখন এইদিকে 1,60,800 সমান এন বাই টু, এটা গুণ করে হবে 2000 প্লাস এটা দেখো গুণ করে দিই 100 এন মাইনাস 100 আর 1 গুণ করলে 100। তো এই জায়গায় দেখো আমরা সাইডটা ট্রান্সফার করে নেব, তাহলে সুবিধা হবে। এই সাইডটা এই পাশে লিখবো, এটা এই পাশে লিখবো, জাস্ট এতে করে কোনো চিহ্নের অদল বদল হয় না। সো এই যে এই দুটো আমরা আগে বিয়োগ করে নেব, আর বাইরে এন বাই টু ঠিক থাকলো। তো 2000 থেকে 100 বিয়োগ করলে এটা হবে 1900। 1900 প্লাস হচ্ছে 100 এন, এটার সাথে কিন্তু যোগ করা যাবে না যেহেতু এখানে একটা এন আছে। আর এই পাশের সংখ্যাটা আমরা এই পাশে দিলাম, জাস্ট সাইডটা ঘুরিয়ে নিলাম। ওকে, এখন এই টুটা দেখো ভাগ আছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে। তো আমরা এটাকে হচ্ছে যে গুণ করে দিই, গুণ করে দিই, তাহলে হচ্ছে এখানে, আর এই এনটা দিয়ে এই ভিতরে গুণ করে দিই। সো এটা হবে 1900 এন প্লাস এটার সাথে এটা গুণ করলে 100, আর এন এন গুণ করলে এন স্কোয়ার। আর এই টুটা দিয়ে গুণ করলে 200 200, আর দুগুণে 16, 6 হাতে 1, 200 1, 6 দুগুণে 12, আর একে 13, 3 হাতে 1, 2 কে 2 আর একে 3, অর্থাৎ 33। ওকে, আরেকবার দেখি গুণটা আমরা। 200 200, আর দুগুণে 16, 6 হাতে 1, 200 1, তারপরে 6 দুগুণে, না হাতে ছিল না এখানে 12, 200 200, আর দুগুণে 16, 6 হাতে 1, 200 1, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা একটু সাজিয়ে নেব, এটা আসলে মিডিল টার্ম করতে হবে, এন স্কোয়ার পাওয়ারটা সামনে দিয়ে দিই, তারপর এইটাকে লিখি
1900n, আর এটাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে এই পাশে 0। তো এখানে দেখো একটা 100 কমন যায়, 100 দিয়ে সবাইকে ভাগ যায়, এটা করে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। n স্কয়ার এখানে থাকবে শুধুমাত্র 19n। তারপরে এইখানে 100 দিয়ে ভাগ দিলে, কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, এই দুটো শূন্য কমে যাবে এটা। এখন এই 100টা দেখো এই পাশে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ 0/100 করলে ওটা কিন্তু 0ই হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সেটা করে দিই। n স্কয়ার, ওটা দেখাতে হবে না, সরাসরি 0 লিখলেই হবে। 3216 = 0। এখন এটা আমাদের মিডল টার্ম করতে হবে। এখানে দেখো এখানে 1 আছে আর এখানে 3216। মিডল টার্মের নিয়ম আমরা অনেকবার দেখিয়েছি, এটা 1 গুণন ওই সংখ্যাটা লিখতে হয়, এরপরে গুণনীয়ক বের করতে হয়, অর্থাৎ একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল লেখা, আর যা দিয়ে ভাগ দিলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল লেখা। তো যখন এই গ্যাপটা অনেক বড় হয় তখন একটু বড় বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে সুবিধা হয়। যেমন আমরা এটাকে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে 4 × 32, একটা শূন্য আসবে, তোমরা ক্যালকুলেটরে করবে 432, আর একে আমরা 4 দিয়ে গুণ করলাম। এই দুটো যোগ বা বিয়োগ করে এখানে দেখো 19 আসবে। তো আবারও 4 দিয়ে ভাগ দিই, হ্যাঁ, 4 দুগুণে 8, 0, 4 অক্ষে 4, আর একে 4 দিয়ে গুণ দাও 16। তো এখন 4 দিয়ে যাবে না, 3 দিয়ে দিই, 3 × 6 = 18, 19, 20, 21, 3 × 7 = 21, আর একে 3 দিয়ে গুণ দিতে হবে, 3 × 16 = 48। তো এখন আমরা দেখো এই দুটো বিয়োগ করলে কিন্তু 19 হয়। 67 থেকে 48 যদি আমরা বিয়োগ করি, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 5, 6, 67 থেকে 48 বিয়োগ করলে 9, হাতের এখানে 5, 6, 19। তো বিয়োগ হলে দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হয়, এবং মাঝের সংখ্যাটার আগে যখন প্লাস থাকে, বড়টার আগে প্লাস দিতে হয়, ছোটটা মাইনাস। তাহলে n স্কয়ার প্লাস 67n মাইনাস 48n, আর এইটা ইকুয়াল 0। এখন এই প্রথম দুটো থেকে n কমন যায়, এখানে থাকে n প্লাস 67, আর এইখানে দেখো 48 কমন যায়, 48 দিয়ে কেউ ভাগ যায়, 48 কমন নিলে এখানে থাকবে n, আর এই সাইনটা মাইনাস হলে এটা চেঞ্জ হয়ে যায়। তো এটাকে যদি আমরা 48 দিয়ে ভাগ দিই, এটা হয় 67। মিডিল টার্মে তোমরা জানো যে এই দুটো একই আসতে হয়। তো এবার আমরা এই n প্লাস 67 এটা যদি কমন নিই, তাহলে এই যে বাইরের দুটো, এটা n2 আকারে এখানে চলে আসবে। এবার আমরা একবার এটা সমান 0 দিয়ে, হ্যাঁ, একটা n এর মান বের করব, এটা সমান 0 দিয়ে আর একটা n এর মান বের করব। তাহলে n প্লাস 67 = 0, এখান থেকে n এর মান হচ্ছে -67। আবার n minus 48 = 0, অতএব n = 48। তো n এর মান কিন্তু ঋণাত্মক বা মাইনাস নেওয়া হয় না, হ্যাঁ, যেহেতু এটা একটা পদ সংখ্যা। তো এখানে আমরা বলবো n এর মান ঋণাত্মক হয় না, তাহলে অতএব n সমান হচ্ছে 48। আমরা এই যে এখানে ধরেছিলাম যে n সংখ্যক মাসে ধরে নিয়েছিলাম যে এত টাকা সঞ্চয় হবে, কিন্তু যেহেতু বছরে যাওয়া হয়েছে, তাহলে এই 48 মাসটাকে আমাদের এখন বছর করে নিতে হবে। হ্যাঁ, অতএব 48 মাস, বা এটাকে মাসকে যখন আমরা 12 দিয়ে ভাগ করি তখন এটা বছর হয়ে যায়, বা 4 × 12 = 48, 4 বছরে তার ওই যে টাকাটা দেওয়া ছিল 1,60,800 টাকা সঞ্চয় হবে। তার মানে উত্তরটা হচ্ছে আমাদের 4 বছর। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।